বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মুশতাক আহমেদ কাজল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমার লিভার রোগ ও জিজ্ঞাসা ফেসবুক পেজের নিয়মিত লাইভের 25তম পর্ব। এই 25তম পর্বে আজকের আলোচনার বিষয় ছিল হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত মানুষের প্রাত্যহিক জীবনযাপন, অর্থাৎ জীবনযাপনের খুঁটিনাটি, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক এবং কর্মজীবনে আপনি কোনো সতর্কতা অবলম্বন করবেন কিনা, কিভাবে চলবেন, সেটা নিয়ে আজকের মূলত আলোচনার বিষয়বস্তু ছিল। হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে প্রারম্ভিক কিছু কথা আমি আপনাদেরকে একটু বলে রাখি। বি ভাইরাস নিয়ে আমরা মানুষকে সচেতন করার জন্য নানাভাবে চেষ্টা করছি, কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে সচেতনতা আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ের যে মানুষ, তাদেরকে সচেতন করতে আমরা এখন পর্যন্ত শতভাগ সমর্থ হয়নি। এর প্রধান কারণ হচ্ছে কিছু কুসংস্কার, এর মধ্যে কিছু অসাধু মানুষ আছে যারা এই যে হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত হওয়ার সাথে সাথে মানুষকে এক ধরনের আশ্বস্ত করে যে এই চিকিৎসা করলে আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন, হেপাটাইটিস বি ভাইরাস নেগেটিভ হয়ে যাবে। বিশেষ করে আমাদের দেশে হেপাটাইটিস বি ভাইরাস শনাক্ত হয় বিদেশগামী মানুষ যখন মেডিকেল ফিটনেসের জন্য কিছু পরীক্ষা করে, এবং এছাড়া রক্তদান করতে গিয়ে, এই দুটি ক্ষেত্রে সবচেয়ে বেশি হেপাটাইটিস বি ভাইরাস শনাক্ত হয়। তখন যাদের শরীরে এই হেপাটাইটিস বি ভাইরাস শনাক্ত হয় তারা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়। অ্যাগ্রেসিভ মানে চিন্তা করে যে কোনো মূল্যে হোক আমাকে এটা নেগেটিভ করতে হবে, যে কোনো মূল্যে এই বি ভাইরাসকে নেগেটিভ করতে হবে, আর এটিরই সুযোগ নেয় এই অসাধু চক্র। তাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে, এরকম কোনো কুসংস্কার বা অসাধু চক্রের পাল্লায় আপনারা পড়বেন না। আপনার শরীরে যদি বি ভাইরাস পজিটিভ থাকে, আপনি আগে দেখুন বি ভাইরাস আপনার শরীরে কোন অবস্থায় আছে, কোনো ক্ষতি করছে কিনা। যদি ক্ষতি করে তাহলে খুব ভালো চিকিৎসা আছে, কার্যকর চিকিৎসা আছে। আর যদি ক্ষতি না করে তাহলে এটা আপনার শরীরে বছরে একবার শুধু আপনি ফলো আপ দেবেন কোনো ক্ষতি করছে কিনা। যদি ক্ষতি করে বা ফলো আপ দিলেই আপনারা বুঝতে পারবেন। ফলো আপ মানে হচ্ছে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যে লিভারে ভাইরাসটা কোন অবস্থায় আছে। আজকের আলোচনার বিষয় যদিও এটা ছিল না, কিন্তু এই ভূমিকাটা বলে রাখলাম যে প্রতিনিয়ত আমাদের কাছে এরকম প্রতারিত হয়ে মানুষ আসে। বিশেষ করে এই যে পানি পড়া, কবিরাজি, বনাজি, বিভিন্ন গাছের ছাল বাকল খাওয়া, মাথায় পয়সা পোড়ানো, এই ধরনের অনেক অপচিকিৎসা করে আমাদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন মানুষ আসছে। এবং আমি দেখছি, এই জন্যে আপনাদের কাছে এই আবেদনটা আমি করে রাখলাম যে হেপাটাইটিস বি ভাইরাস যাদের শরীরে পজিটিভ আসবে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি যেভাবে পরামর্শ দেয় সেভাবে চিকিৎসা করবেন। হেপাটাইটিস বি ভাইরাসের জীবনযাপন, অর্থাৎ বি ভাইরাস যাদের শরীরে 6 মাসের বেশি পজিটিভ থাকবে তাদের কোনো সময় নেগেটিভ হবে না। তাহলে এই বি ভাইরাস নিয়ে আপনাদেরকে সারা জীবন চলতে হবে। তো এই বি ভাইরাস যাদের পজিটিভ হয়েছে তারা কিভাবে চলবেন, তারা জীবনের বাকি সময়টুকু কিভাবে চলবেন, কোনো বিধিনিষেধ আছে কিনা, অনেকেরই এগুলো নিয়ে বিভিন্ন রকমের মনে সন্দেহ বা জিজ্ঞাসা থাকে। সেটি মূলত আজকে ক্লিয়ার করার জন্য এই লাইভ পর্ব। জীবনযাপনের যে বিষয়গুলি আমি কয়েকটি ধাপে ভাগ করেছি। এর মধ্যে প্রথম হচ্ছে খাবার দাবারের বিষয়, তারপরে হচ্ছে ব্যক্তিগত জীবন, তারপরে পারিবারিক জীবন, তারপর সামাজিক জীবন, এবং বি ভাইরাস আক্রান্ত মানুষ নিজে কোনটা নিয়ে সচেতন থাকবেন। তো এই সবগুলিই আমি আপনাদের সামনে এই যে এরকম লিখে রাখছি, এরকম সারসংক্ষেপ আকারে লিখে রাখছি, এইগুলি আমি আপনাদেরকে দিয়ে দেব। যদি কেউ এখন শুনতে কোনো সমস্যা হয় আমি লিখিত আকারে দিয়ে দেব, তখন আপনারা এটা পড়ে নেবেন। আমি শুরু করি যে খাবারের বিষয় দিয়ে। যাদের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে, এক কথায় তাদের কোনো খাবারের নিষেধ নাই। যদি এক কথায় উত্তর আমাকে দিতে বলেন, কোনো খাবারের নিষেধ নাই। আপনার ধর্ম মতে যে খাবার আপনি হালাল আছে, আপনি যেটি হজম করতে পারবেন সেটি আপনি খেতে পারবেন। এখন অনেক সময় দেখবেন যে আমরা কিছু খাবার, বিশেষ করে লবণ আমরা না করি। কাদের ক্ষেত্রে লবণ খেতে, আলগা লবণ খেতে না করি, অর্থাৎ অ্যাডেড সল্ট, যে আপনি তরকারি রান্নার সময় বা রান্নার সময় যতটুকু লবণ ব্যবহার করা হয়েছে এই লবণের বাইরে অতিরিক্ত লবণ খাবেন না। সেটা কোন সময়? সেটা যদি আপনার লিভারের মধ্যে প্রেশার বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি, বিশেষ করে লিভারের মধ্যে যে প্রেশার বেড়ে যায় তাকে আমরা পোর্টাল হাইপারটেনশন বলি। মানুষের রক্তের যে প্রেশার থাকে এটাকে সিস্টেমিক প্রেশার বলা হয়, আর লিভারের মধ্যে যে প্রেশার বেড়ে যায় এটাকে পোর্টাল হাইপারটেনশন বলা হয়। যদি কারোর ক্ষেত্রে এই প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাদেরকে লবণ খেতে আমরা না করি। আপনি দেখবেন শুধু লিভারের রোগের ক্ষেত্রে না, কিডনি রোগীদের ক্ষেত্রে অনেক সময় আমরা বলি যে আপনি পানি মেপে খাবেন, সারাদিনে এতটুকু পানি খাবেন, আলগা লবণ খাবেন না, এটা বলি। অর্থাৎ লিভারের রোগীদের জন্য যে একেবারেই লবণ খাওয়া নিষেধ তা না, শুধুমাত্র যাদের লিভারে সিরোসিস হয়ে গেছে তাদের ক্ষেত্রে আলগা লবণ বা অতিরিক্ত লবণ খাওয়া নিষেধ। এছাড়া যাদের সিরোসিসের জটিলতা তৈরি হয়েছে বা ক্যান্সার হয়ে গেছে, লিভার ক্যান্সার হয়ে গেছে বা সিরোসিসের জটিলতা তৈরি হয়ে পেটে পানি চলে আসছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র আমরা পানিটাকে মেপে খেতে বলি।
এখন অনেকেই এসে জিজ্ঞেস করেন, স্যার আমি এটা খেতে পারবো কিনা, মাছ মাংস দুধ খেতে পারবো কিনা। আমি এক কথায় উত্তর দিয়েছি, আপনি স্বাভাবিক সুস্থ মানুষ যেভাবে খাবার দাবার যেভাবে চলাফেরা করে, যেসব খাবার গ্রহণ করে আপনি সবই গ্রহণ করতে পারবেন। শুধুমাত্র আপনার যদি সিরোসিস একেবারে নির্ণয় হয়ে থাকে, রোগ নির্ণয় ডায়াগনোস হয়ে থাকে যে আপনি লিভার সিরোসিসের আক্রান্ত, তখন শুধুমাত্র আলগা লবণ খেতে পারবেন না। এবং যখন আপনি দেখবেন যে আপনার পেটে পানি চলে আসছে, লিভার সিরোসিসের জটিলতার কারণে বা ক্যান্সারের জটিলতার কারণে পানি চলে আসছে, তখন পানিটা শুধু মেপে খেতে হবে। যখন আপনি লিভার সিরোসিসে আক্রান্ত, তখন আপনার স্বাভাবিক লিভারের চেয়ে আপনার লিভার হচ্ছে কিছুটা দুর্বল অবশ্যই থাকবে। এই সময় যদি আপনি খাবার গ্রহণ করা অর্থাৎ নিয়মিত সুষম এবং পুষ্টিকর খাবার গ্রহণ না করেন, সেক্ষেত্রে শরীর আরও দুর্বল হয়ে পড়বে। এজন্যই যাদেরকে দেখবেন আমরা লিভার সিরোসিস হয়ে গেছে, তাদেরকে লিখে দিই যে কমপক্ষে 100 গ্রাম আমিষ প্রত্যেক দিন খাবেন, কমপক্ষে খাবেন। এর বাইরে একটি সিদ্ধ ডিম কুসুম সহ 1 পোয়া হালকা গরম দুধ বা 250 গ্রাম হালকা গরম দুধ প্রত্যেক দিন খাবেন। তো খাবারের বিষয়টি আমি আশা করি আমি আপনাদেরকে পরিষ্কার করতে পেরেছি। যাদের এরপরেও যারা যদি কেউ না বুঝে থাকেন, তাহলে এই লিখিত আকারে যে দিয়ে দিব, এখানে এটাতে আপনারা দেখে নেবেন। এটি হচ্ছে খাবার দাবারের বিষয়, যে কোনো খাবারে নিষেধ নাই। যাদের লিভারে সিরোসিস হয়ে গেছে তারা লবণটা খাবেন না, আর যাদের লিভার সিরোসিসের কারণে পেটে পানি চলে আসছে তারা পানিটা একটু মেপে খাবেন। অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত আমিষ যাদের শরীরে পানি আছে তারা খাবেন না, 100 গ্রাম পরিমাণ আমিষ খাবেন। এখন অনেকে এই যে কাঁচা পেঁপের কথা বলেন যে কাঁচা পেঁপে বেশি খাবো কিনা, অন্য খাবার বেশি খাবো কিনা। আপনি সব ধরনের খাবার খেতে পারবেন, যেটা আপনি হজম করতে পারবেন সেটাই খেতে পারবেন। বি ভাইরাসের জন্য খাবারের কোনো নিষেধ আপনার নাই। এখন আসেন ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনে আপনি ছাত্র হন, আপনি চাকরিজীবী হন, বা আপনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা যাই হন না কেন, ব্যক্তিগত জীবনে বি ভাইরাস কোনো ইন্টারফেয়ার বা হ্যাম্পার করবে না, আপনার ব্যক্তিগত জীবনকে কোনোভাবেই প্রভাবিত করবে না। হেপাটাইটিস বি ভাইরাসের ব্যক্তিগত জীবনে আপনার কোনোই বিধিনিষেধ নাই। এখন এই বি ভাইরাস আক্রান্ত মানুষ যদি যে পেশায় কাজ করতেছেন, অনেকে বলেন স্যার আমি গার্মেন্টসে কাজ করি, আমি রাতে শিফটিং ডিউটির কাজ করি, কোনো সময় রাত্রে কাজ হয়, কোনো সময় দিনে ডিউটি থাকে। আমার ক্ষেত্রে কি? আপনার ক্ষেত্রে অন্য মানুষ যেভাবে ডিউটি করে, অর্থাৎ কলকারখানায় যারা কাজ করছেন, যারা ডাইংয়ে কাজ করেন, তারা অন্য মানুষ যেভাবে সতর্কতা অবলম্বন করে, মাস্ক পরিধান করে, স্পেশাল পোশাক পরিধান করে, সেভাবেই আপনারা পোশাক পরিধান করবেন। আপনার জন্য আলাদা কোনো বাড়তি সতর্কতা নেই। আপনি রাতের ডিউটি, দিনে ডিউটি, শিফটিং ডিউটি সব কিছু করতে পারবেন। এখন এই বি ভাইরাসের অসুখের জটিলতা হয়ে গেলে তখন আমরা ভারী কাজ করতে না করি। এটা সব রোগের ক্ষেত্রেই। আপনার যদি এখন হার্ট ফেলিয়ার হয়ে যায়, আপনি কি ভারী কাজ করতে পারবেন? আপনার যদি অন্য রোগের কারণে আপনি বিছানাগত হয়ে যান, আপনি কি ভারী কাজ করতে পারবেন? বি ভাইরাসের ক্ষেত্রেও ঠিক ব্যাপারটি এরকমই, যে আপনার বি ভাইরাস দিয়ে লিভারে জটিলতা তৈরি হলে তখন আপনার কিছু বিধিনিষেধ আছে, এছাড়া ব্যক্তিগত জীবনে কোনো নিষেধ নাই। এখন ব্যক্তিগত জীবনে যারা বিবাহিত তারা কি করবেন? তাদের প্রথমেই উচিত হবে, প্রথম কাজই হচ্ছে যারা জানেন যে আমার শরীরে ভাইরাস আছে, তারা তাদের পার্টনারকে বা সঙ্গীকে অবশ্যই টিকা দিয়ে নেবেন। যদি স্বামীর থাকে তাহলে স্ত্রীকে, আর যদি স্ত্রীর থাকে স্বামীকে টিকা দিয়ে নেবেন। এটি আপনাদের জন্য ফরজ কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ, এটি অবশ্যই করবেন। এই আপনার স্বামী স্ত্রীর একজনের যদি ভাইরাস থাকে, অপরজনকে টিকা দিয়ে নেবেন, তাহলে আপনার পার্টনারের বা আপনার সঙ্গীর এই বি ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকবে না। আর যারা বিবাহিত নন বা এখন বিয়ে করেন নাই, বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তাদের জন্য আমি আগে একটা পোস্ট দিয়েছিলাম, এখন আবারও বলছি যে যদি পূর্ব পরিচিত থাকে তাহলে আপনার আগে থেকেই বি ভাইরাসের টিকাটা দিয়ে নেবেন, 3টি ডোজ সম্পন্ন করে নেবেন। আর যদি পূর্ব পরিচিত না থাকে তাহলে বিয়ের পরপরই যত দ্রুত সম্ভব NTHBC টোটাল একটি পরীক্ষা আমি এখানে লিখে দিয়েছি, এই পরীক্ষাটা করে নেগেটিভ আসলে টিকা দিয়ে দিবেন। এই টিকার ডোজ সম্পন্ন হইতে 6 মাস সময় লাগে, সেই 6 মাস ব্যারিয়ার মেথড বা কন্ডোম ব্যবহার করবেন, তাহলে স্বামীর থেকে স্ত্রী বা স্ত্রীর থেকে স্বামী ছড়ানোর ভয় থাকবে না। তো ব্যক্তিগত জীবনে আপনার কোনোই বিধিনিষেধ নাই। বিবাহিত জীবনে প্রবেশ করার আগে আপনি যদি সম্ভব হয় টিকা দিবেন, না হলে বিয়ের পরপরই টিকা দিবেন। আর যারা ইতিমধ্যে টিকা দিয়ে নিয়েছেন তাদের কোনো সমস্যা নাই। আপনার কোনো কাজের ক্ষেত্রে, আপনি ছাত্র হলে নিজের পড়াশোনা করবেন, আপনি চাকরিজীবী হলে নিজের কর্মক্ষেত্রে কাজ করবেন, আপনার শিফটিং ডিউটি হোক, কলকারখানায় কাজ হোক, ধুলা ময়লার কাজ হোক, অন্য মানুষ যেসব সতর্কতা অবলম্বন করে আপনিও ঠিক সেগুলি সতর্কতা অবলম্বন করবেন। আপনার জন্য বাড়তি কোনো সতর্কতা বা বিধিনিষেধ নাই। এটা গেল হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন। আর পারিবারিক জীবন মানে আপনি যে পরিবারে বাস করছেন, আমরা যে পরিবারে বাস করছি, আপনার থেকে আপনার পরিবারের অন্য সদস্যরা কোনো ঝুঁকিতে আছে কিনা, বা আপনার কোনো কাজকর্মে তাদের শরীরে এই ভাইরাস ঢোকার সম্ভাবনা আছে কিনা।
তো ব্যক্তিগত জীবনের প্রথম কর্তব্য হচ্ছে, একজনের যদি ভাইরাসে, কোনো পরিবারে একজন সদস্যের বি ভাইরাস পজিটিভ থাকলে প্রথম দায়িত্ব হচ্ছে এই পরিবারের বাকি সকল সদস্যকে বি ভাইরাসের টিকার আওতায় নিয়ে আসা। এটা হচ্ছে প্রথম দায়িত্ব। তো বাকি সদস্যদের মধ্যে পরীক্ষা করাবেন, যদি যাদের নেগেটিভ থাকবে ওই পরীক্ষা একটি NTHBC টোটাল, এটি পরীক্ষা করাবেন। এটি পরীক্ষা করিয়ে নেগেটিভ থাকলে টিকা দিয়ে দিবেন। আপনি আপনার ব্যবহৃত থালা, প্লেট, গ্লাস, কাঁথা, বালিশ এগুলো থেকে আরেকজনের শরীরে ছড়ায় না। আপনি নির্বিঘ্নে আপনার পারিবারিক জীবন যাপন করতে পারবেন। আর এছাড়া পারিবারিক জীবনে তেমন কোনো সতর্কতা না। হয় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে পারিবারিক জীবনে, সেটি হচ্ছে যে আপনার ব্যবহৃত টুথব্রাশ, নেইল কাটার, রেজর এই জাতীয় জিনিসগুলি সম্পূর্ণ আলাদা রাখবেন। কারণ অনেক সময় আমাদের গাম ব্লিডিং হয়, মানে দাঁতের মধ্যে থেকে অনেক সময় রক্ত বের হয়, ব্রাশ করার সময় সেটি ব্রাশের সাথে লাগতে পারে, সেটি আপনি অবশ্যই আলাদা রাখবেন। টুথব্রাশ, নেল কাটার এবং শেভিং রেজর এই জিনিসগুলি সবসময় পরিবারের অন্য সদস্যদের থেকে আপনারটা আলাদা করে রাখবেন। এই একটি সতর্কতা অবলম্বন করবেন, এছাড়া আর কিছু না। সামাজিক জীবনে বরং বি ভাইরাসে আক্রান্ত মানুষের জন্য কিছু আইনি সুবিধাও দেওয়া হয়েছে। আইনি সুবিধা বলতে কি, যে বি ভাইরাস যাদের শরীরে আছে এরকম মানুষকে কোনো সোশ্যাল গ্যাদারিং অর্থাৎ সামাজিক কোনো অনুষ্ঠান থেকে আলাদা করা যাবে না। আলাদা করলে সেটি দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ বি ভাইরাস আক্রান্ত মানুষ সভা, সমিতি, মিছিল, মিটিং থেকে শুরু করে যে ধরনের কাজ অন্য 10 জন মানুষ, সমাজের অন্য 10 জন মানুষ করতে পারে, আপনিও করতে পারেন। কারোর সাথে হ্যান্ডশেক করলে, করমর্দন করলে, কোলাকুলি করলে এই ভাইরাস ছড়ায় না। অনেকের ক্ষেত্রে এইসব ভ্রান্ত ধারণা আছে। যাদের মধ্যে এইসব ভ্রান্ত ধারণা আছে তারা আজকে থেকে ভুলে যান যে বি ভাইরাস আছে, আমি সামাজিকভাবে অন্য মানুষ যেরকম চলাফেরা করে, অন্য মানুষ যেভাবে 8-10 জন মানুষ সামাজিকভাবে চলতেছে সেইভাবে আপনি চলাচল করতে পারবেন। আপনার জন্য কোনো বাড়তি কোনো অসুবিধা নাই। বরং আইন আপনাকে সুবিধা দিছে। আমার আইনে যে ইনফেকশাস ডিজিজ যে আইন আছে, সেই আইনের সুবিধার আওতায় আপনাকে কেউ এইসব গ্যাদারিং থেকে বা এইসব অনুষ্ঠান থেকে বিরত রাখতে পারবে না। পারলে সেটা শাস্তিযোগ্য অপরাধ যদি কেউ আপনাকে বাধা দেয়। এটি হচ্ছে সামাজিক জীবন গেল। তাহলে একে একে আমি ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন এবং আপনাদের খাবার দাবার এটি মূলত অল্প সময়ের মধ্যে বলে দিলাম। এবং এই যেগুলি বললাম সবগুলোই আমি লিখে দিচ্ছি, এখানে লিখিত আকারে আছে, আপনারা পরে দেখে নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন আসি, ব্যক্তি সচেতনতা। অর্থাৎ যাদের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে সেই সব ব্যক্তিরা নিজেরা কিভাবে সচেতন হবেন, নিজেদের করণীয় কি, খুব মন দিয়ে শুনবেন। যাদের হেপাটাইটিস বি ভাইরাস আছে বা আপনার কোনো স্বজনের বি ভাইরাস আছে তারা একটু মন দিয়ে শুনবেন। আপনি বি ভাইরাস আপনার শরীরে থাকলে আপনি যখনই কোনো চিকিৎসকের কাছে যাবেন, সেই চিকিৎসককে প্রথমেই আপনি বলবেন যে স্যার আমার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে। এটা অ্যাক্টিভ হোক, ইনঅ্যাক্টিভ হোক, যে অবস্থায় থাকুক আপনাকে এটি বলতে হবে। কারণ বিভিন্ন অসুখের চিকিৎসায় বেশ কিছু ওষুধ ব্যবহার করা হয় যেগুলোতে ভাইরাস নিষ্ক্রিয় থাকলেও সেটি আবার অ্যাক্টিভ হয়ে যাওয়ার ভয় থাকে। এজন্যই চিকিৎসককে জানানো আপনার কর্তব্য যে উনি তাহলে আপনাকে সেই অনুযায়ী ওষুধ দিবেন। যেসব ওষুধে ভাইরাস বেড়ে যাওয়ার বা অ্যাক্টিভ হওয়ার ভয় থাকে সেগুলো ওষুধ উনি এড়িয়ে চলবেন বা একজন লিভারের ডাক্তারের পরামর্শ নিতে বলবেন। তাহলে যখনই আপনি অন্য কোনো অসুখের ক্ষেত্রে হোক কোনো ডাক্তারের কাছে যাবেন, তখন অবশ্যই আপনি তাকে বলবেন যে আমার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে। প্রয়োজনে আপনার কাগজপত্র এবং প্রেসক্রিপশনগুলি নিয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনার যদি কোনো ছোটোখাটো অপারেশন, কাটাছেঁড়া, দাঁতের ডাক্তারের কাছে দন্ত চিকিৎসা বা ছোটোখাটো ফোড়া হয়েছে, এইগুলোর জন্য যদি কোনো সময় আপনি ডাক্তারের কাছে বা হাসপাতালে বা স্বাস্থ্যকর্মীর কাছে যান, সেখানেও আপনি অবশ্যই বলবেন যে আমার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে। না হলে আপনার শরীরে ব্যবহৃত যেসব যন্ত্রপাতি এগুলি যদি প্রসেসিং করা না হয়, সঠিকভাবে জীবাণুমুক্ত করা না হয়, এই যন্ত্রপাতি যেসব মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হবে তাদেরও হেপাটাইটিস বি ভাইরাসে ছড়িয়ে যাবে, তাদের সংক্রমিত হবে। অর্থাৎ আপনার দায়িত্ব হচ্ছে, আপনার কেটে গেছে, তাতে ডাক্তারের কাছে গেছেন, ছোটোখাটো সেলাই লাগছে, যে কোনো কারণেই হোক আপনি সেখানে গিয়ে বলবেন যে আমার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে। তাহলে যে ডাক্তার আপনার এই অপারেশন করবে বা ওই টিমে যারা থাকবে, যেসব স্বাস্থ্যকর্মী আপনার সেবা করবে, তারা তাদের নিজেদের সুরক্ষা নিয়ে আপনাকে সচেতন করবে। প্রয়োজন হলে ডাবল গ্লাভস পরবে বা অন্যান্য যেসব সুরক্ষা আছে সেগুলো তারা নিয়ে আপনার সেবা করবে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, আমরা বিভিন্ন সময়ে বি ভাইরাস আক্রান্ত মানুষ বিভিন্ন সময়ে বছরে 1-2 বার তো পরীক্ষা করতেই হয়, রক্তের পরীক্ষা করতেই হয়। যখন আপনি রক্ত পরীক্ষা করার জন্য যাবেন, তখন যে স্বাস্থ্যকর্মী আপনার রক্তের নমুনা সংগ্রহ করবে তাকে বলবেন যে আমার বি ভাইরাস আছে। তাহলে
ওই স্বাস্থ্যকর্মী প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে আপনার শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করবে। তো ব্যক্তি সচেতনতার মধ্যে আরেকটি জিনিস হচ্ছে, হুট করে কেটে গেল, আপনার কোথাও কেটে যেতেই পারে, অ্যাক্সিডেন্টে কেটে যেতেই পারে, আপনার রক্ত, আপনার শরীরের রক্ত যেন কেউ খালি হাতে না ধরে, খালি হাতে কেউ স্পর্শ না করে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। যদি কেউ স্পর্শ করে তার শরীরে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থেকে যায়, এই জন্য খালি হাতে যেন কেউ এইটা স্পর্শ না করে, আপনি তাদেরকে সেটুকু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর যত দ্রুত সম্ভব আপনারা এই জিনিসগুলি যে দাঁতের ডাক্তারের কাছে যান, বা ছোটোখাটো অপারেশনের জন্য যান, বা রক্তের নমুনা সংগ্রহ করা যান, এই জিনিসগুলো আপনারা স্বাস্থ্যকর্মীকে বা চিকিৎসকদেরকে অবহিত করবেন। তাহলে তাদের শরীরে বা যেসব যারা আপনাকে সেবা করবে তাদের আর এই ভাইরাস ছড়ানোর কোনো ভয় থাকবে না। মোটামুটি এই ব্যক্তি সচেতনতার জিনিসটা বললাম, এটাও আপনাদেরকে আমি লিখে দিয়েছি। তো এই পোস্টের পরেই, এই লাইভের পরেই আলাদা একটি পোস্টে আমি সারসংক্ষেপ আকারে এগুলি দিয়ে দিব, এই জিনিসগুলো আমি দিয়ে দিব। এখন আমাকে এর আগে প্রশ্ন করেছিলেন, অসীম বিশ্বাস প্রশ্ন করেছিলেন, আচ্ছা এখন এই আজকের যে লাইভ পর্ব, এই লাইভ পর্বের হেপাটাইটিস বি ভাইরাস মানুষের জীবনযাপন এটি শেষ। এখন আরেকটি জিনিস হচ্ছে যে বি ভাইরাসের আক্রান্ত মানুষের চিকিৎসা সহজীকরণ বা সরকারিকরণের লক্ষ্যে আমি দেশব্যাপী একটি জরিপের কথা বলেছিলাম। সেই জরিপ খুবই হতাশার খবর, সেই জরিপে এখন পর্যন্ত মাত্র 2650 জন, 2650 জন অংশ নিয়েছেন। খুবই হতাশার, প্রায় 3 মাস হতে চলল। তো আমি এই লাইভের মাধ্যমে আপনাদের সবাইকে আহ্বান জানাবো, আপনারা যারা আজকে শুনছেন বা ভবিষ্যতে শুনবেন, এই লাইভের এই যে ফরমের যে লিঙ্কটি আছে, এই লিঙ্কটি আমি আবার শেয়ার করব, আমার এই লাইভের কমেন্ট বক্সে শেয়ার করব, সেই লিঙ্কটি শেয়ার করবেন। আপনার পরিচিত যদি কেউ থাকে তাকে এই লিঙ্কটি শেয়ার করে যত বেশি সংখ্যক মানুষ, যত তাড়াতাড়ি আমরা এক জায়গায় হতে পারবো, আপনাদের চিকিৎসা, বি ভাইরাসের চিকিৎসা সরকারিকরণ হতে, ওষুধ বিনামূল্যে পেতে তত তাড়াতাড়ি হবে। প্রায় 1 কোটির বেশি মানুষ বাংলাদেশে এই হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। অথচ এই 3 মাস ধরে আমি বিভিন্নভাবে বলার পরে আপনারা অনেকেই আছেন আমার এই পোস্টগুলো অনেকভাবে শেয়ার করেছেন, প্রত্যেক দিন শেয়ার করেছেন, এরকমও আছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ যে যারা নিয়মিত আমার এই পোস্টগুলা, বিশেষ করে বি ভাইরাস আক্রান্ত মানুষের, আমি একটি পোস্ট আমার চোখে পড়েছে, উনি ওনার ওয়ালে লিখেছেন যে আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে যারা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত মানুষ আছে তারা সবাই এই ফর্মটি ফিল আপ করুন। আমি ওনাকে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যদি এরকম কেউ থেকে থাকেন আপনারা সবাই, যে অনেকে সংকোচ বোধ করেন, যদি আমি এই পোস্ট দিই তাহলে মানুষ জেনে ফেলবে যে আমার শরীরে বি ভাইরাস আছে। বি ভাইরাস তো কোনো লজ্জার বিষয় না, বি ভাইরাস তো আপনি ডেকে নিয়ে আসেন না আপনার শরীরে। বি ভাইরাস রক্তের মাধ্যমে ছড়ায়, বংশগতভাবে আসে। অর্থাৎ এই জায়গা থেকেও বেরিয়ে আসতে হবে যে বি ভাইরাস কোনো খারাপ অসুখ না। অনেকেই আগে মনে করতেন যে যার শরীরে বি ভাইরাস আছে এটা খারাপ কোনো অসুখ, মোটেও খারাপ কোনো অসুখ না। এটা বাংলাদেশে বেশিরভাগ হয় বংশগত। তো এই ফর্মের বিষয়টি নিয়ে আজকে একজন অসীম বিশ্বাস আপনি আমাকে লিখেছেন যে স্যার আপনি আমাদেরকে সবাইকে ডাকেন, আমরা সবাই মিলে একসাথে সরকারের কাছে আবেদন করব বা একসাথে বলবো। আমি সেই কাজটি মূলত করার জন্যে আমি এই আপনাদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, এক জায়গায় করার জন্য, বি ভাইরাস আক্রান্ত মানুষকে এক জায়গায় করার জন্য আমি এই কাজটা করছি। আমি শুধু আপনাদেরকে একসাথে করে দেবো, এই কোঅর্ডিনেশনের কাজটুকু আমরা করব। 1 কোটি মানুষের মধ্যে যদি 2600 মানুষ আপনি একসাথে করেন তাহলে কি হবে? তাহলে এই জিনিসটা গোড়াতেই গলদ হয়ে যাবে। কমপক্ষে 1 লাখ মানুষ যদি আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি, 1 লাখ মানুষও যদি আসতে পারি, সেখান থেকে আমরা বিভিন্ন জেলা উপজেলা থেকে সবাইকে 1 জন বা 2 জন করে ঢাকায় নিয়ে আসবো। ঢাকায় নিয়ে এসে প্রেস ক্লাবে একটি বড় কনফারেন্সের মাধ্যমে, একটি মানববন্ধনের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে করবো। এটা আমার প্রথম থেকেই এই পরিকল্পনা আমার আছে। তো অসীম বিশ্বাস, আপনাকেও ধন্যবাদ যে আপনি এই প্রস্তাবটি আমাকে দিয়েছেন। এর আগেও আমি বলেছি যে একটা নির্দিষ্ট সংখ্যক, কিছু সংখ্যক মানুষ যাতে আমরা দেখাইতে পারি যে দেখেন যে বাংলাদেশে এত মানুষ এই টাকার অভাবে, পয়সার অভাবে সঠিক চিকিৎসা পাচ্ছে না। আর এখন যদি আমি এই 2-2.5 হাজার মানুষের কথা বলি তাহলে এটা সেভাবে গুরুত্ব পাবে না এবং জিনিসটা গোড়াতেই ভেস্তে যাবে। তো এই জন্যেই যে এই মানুষ আরো মানুষ একসাথে হলে আমি এই বিষয়টাকে নিয়ে আগাবো বা আপনাদেরকে আমি জানাবো। আপনাদের যাদের ফর্ম আমার এখানে জমা হয়েছে, আমি আস্তে আস্তে স্ক্রুটিং করা শুরু করছি যে কারোর কোনো ভুলভ্রান্তি আছে কিনা, সেগুলো যদি কারো থাকে আমি তাদেরকে সেগুলো জানাবো। আমি শুরু করছি এই কাজটি। তো আমি আপনাদের এই জিনিসগুলো আমি মাথায় রাখছি। এটা ফর্ম আরো মানুষ পূরণ করলে আমি সেখান থেকে তখন এটা করব।
আরেকজন প্রশ্ন করছেন যে বাবার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে সন্তানের শরীরে এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি আছে কিনা। বাবার শরীরে থাকলে সন্তানের শরীরে সংক্রমণের ঝুঁকি আছে, যেহেতু এটা বংশগতভাবে ছড়ায়, ঝুঁকি আছে। তবে মায়ের শরীরে থাকলে সেই ক্ষেত্রে ঝুঁকিটা একটু বেশি থাকে। এই জন্যে দেখবেন যে যেসব মায়েদের বি ভাইরাস আছে তাদের সন্তান প্রসবের সময়, সন্তান জন্মগ্রহণের সাথে সাথে ওই বাচ্চাকে আমরা 2টি ইঞ্জেকশন দিয়ে দিই, একটি ইমিউনোগ্লোবুলিন দিই এবং একটি ভ্যাকসিন দিই। বাবার শরীরে থাকলে ঝুঁকি আছে, সেটা কম। এই জন্যে এখন থেকেই যাদের শরীরে পরিবারের একজনের ভাইরাস আছে আমরা সবাই পরীক্ষা করব। আর এখানে যারা লাইভে যারা প্রশ্ন করেছেন, আচ্ছা, আব্দুল কাদের, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আমরা অনেক স্বপ্ন স্যার, আমি আল্লাহ পাক জায়গায় সৌদি আরবে যাওয়ার জন্য আশা করেছিলাম 1996 সাল থেকে পজিটিভ, এখন পর্যন্ত পজিটিভ আছে, স্বাভাবিক জীবন যেতে। আচ্ছা, আসছি আপনার কথায়। আপনি সৌদি আরব যাওয়ার কথা লিখেছেন, আমি আপনার কথায় আসছি। আরেকটু পড়ে নিই। বি ভাইরাসের চিকিৎসা শুনছি ব্যয়বহুল, সাধারণ মানুষের চিকিৎসাকর্তা। আচ্ছা মোহাম্মদ ফজল, আপনার প্রশ্নের উত্তরটি আগে দিয়ে নিই। বি ভাইরাসের চিকিৎসা ব্যয়বহুল, এটি সত্যি কথা। তবে আপনি যদি সরকারি হাসপাতাল সমূহে বা সরকারি প্রতিষ্ঠানে এই পরীক্ষাগুলি করান এবং সেখানে চিকিৎসকের পরামর্শ নেন, সেই ক্ষেত্রে খরচ আপনার সাধ্যের মধ্যে থাকবে। এবং প্রতিবার আপনাকে তো এই সবগুলি পরীক্ষা করা লাগে না। প্রথমবার যখন পরীক্ষা করতে হয় তখন যাবতীয় পরীক্ষা করতে হয়, সেই ক্ষেত্রে খরচ একটু বেশি হয়ে যায়। সেটারও পরিমাণ যদি সরকারি হাসপাতালে করেন 8,000 টাকার মতো, 7.5 থেকে 8,000 টাকার মতো যদি সরকারি হাসপাতালে করেন যাবতীয় পরীক্ষা। এরপরে যখন ফলো আপ দিবেন এই পরীক্ষার তখন কমে আসবে, হয়তো 1,500 2,000 টাকা 6 মাস পরে, 1 বছর পরে আবার 4,000 5,000 টাকা এরকম আসবে। তো এইটা যাদের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে, যতদিন পর্যন্ত এই চিকিৎসা আপনার সরকারি খরচে না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে মাথায় রাখতে হবে যে বছরে আমি নিজের জন্য এই 7-8 হাজার টাকা খরচ করব, বা খুব বেশি হলে বছরে আপনাকে 10,000 টাকার পরীক্ষা হয়তো করতে হতে পারে। আর সরকারি হাসপাতালে দেখাবেন। এখন সমস্যা হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা ঢাকা ছাড়া কোথাও হয় না, এই জন্য মানুষের খুব কষ্ট হয়ে গেছে। যারা ঢাকার বাইরে থাকেন তাদের এখানে এসে পরীক্ষা নিরীক্ষা করা খুব কষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা সরকারের কাছে বা বিভিন্ন মহলে আমরা এই দাবি পর্যন্ত করছি যে অন্তত বিভাগীয় শহরগুলিতে একটা করে পরীক্ষা করার জন্য, ঢাকাতে যেমন আগারগাঁয়ে ল্যাবরেটরি মেডিসিন ইনস্টিটিউট আছে, এরকম একটি করে ইনস্টিটিউশন তৈরি করার জন্য আমি বিভিন্ন জায়গায় বলছি। আশা করি 1-2টি জায়গায় বা সারা দেশের পুরাতন যে জেলাগুলি আছে সেসব জায়গাগুলোতে হলেও মানুষের এই যে ব্যয়, মানে পরীক্ষার যে খরচ, সেখান থেকে মানুষ লাঘব পাবে। আর যিনি লিখেছেন যে সৌদি আরব যাওয়া আপনার স্বপ্ন, আপনি তো সৌদি আরব যেতে পারবেন, আপনি উমরা করতে যেতে পারবেন সৌদি আরবে, আপনি হজ করতে যেতে পারবেন সৌদি আরবে, কিন্তু কাজের জন্য যেতে পারবেন না। কারণ হচ্ছে সৌদিয়ানরা এরা ভয় পায় যে তাদের বি ভাইরাস আক্রান্ত মানুষ তাদের শরীরে যদি থাকে, এখানে আসে, তাহলে মনে হয় তাদের শরীরে ভাইরাস ঢুকে যাবে। আসলে এটা তাদের বোঝার ভুল। এই জন্য এটা কিছু করার নাই। এই দেশগুলি এরকম, মিডল ইস্টের দেশগুলি তারা এরকমই, তাদের দেশের নিয়ম এরকম। কিন্তু একই ব্যক্তি, বি ভাইরাস আছে, একই ব্যক্তি যখন হজ করতে যাচ্ছে, উমরা করতে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে পর্যটন ভিসায় বা যে ভিজিট ভিসায় যাচ্ছে, তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। বিধায় ভাইরাস থাকলে যে আপনি ওই দেশে যাওয়ার জন্য অযোগ্য তা না, আপনি কাজের ক্ষেত্রে অযোগ্য। আপনি ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এগুলো দেশে আপনার কোনোই সমস্যা নেই। তাদের বি ভাইরাস নিয়ে তাদের মধ্যে এরকম কোনো মাথা ব্যথা নেই। কারণ তাদের দেশে এরকম, বিশেষ করে আফ্রিকায় কোনো দেশে এরকম দেশ আছে যেখানে শতকরা 30 জনের বেশি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, শতকরা 30 জন। বাংলাদেশে এখন মোটামুটি 5 থেকে 7 জন, সরকারি হিসাবে মোটামুটি 5 থেকে 7 জন শতকরা এই হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। আচ্ছা, মকবুল হোসেন মাসুদ, আলহামদুলিল্লাহ, আপনার চিকিৎসা নিয়ে ধন্যবাদ আপনাকে। আচ্ছা, লিভারের যত টেস্ট আছে সবগুলি করা লাগবে যদি আপনার। আচ্ছা, আপনাকে রাকিবুল ইসলাম, মেসেজ করার জন্য নম্বর আছে, আমি দিয়ে দিব ওখানে। আচ্ছা, এখন আর দীর্ঘায়িত করব না। আচ্ছা আচ্ছা, মুস্তফা হাওলাদার, আপনার হচ্ছে 4 বছর ধরে পজিটিভ, ভাইরাস 4 কোটির ভিতর। হ্যাঁ, ভাইরাস যদি অ্যাক্টিভ থাকে, পরিমাণে বেশি থাকে, কার্যকর চিকিৎসা আছে, কার্যকর চিকিৎসা নেবেন আপনি। অনেক সময় এক গ্রুপের ওষুধে কাজ করে না, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। যদি এই গ্রুপের ওষুধে কাজ না করে, ভাইরাসের পরিমাণ না কমে, তাহলে গ্রুপ চেঞ্জ করতে হবে বা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
রক্তে বি পজিটিভ বলতে কি বোঝায়, করণীয় কি, এইটি নিয়েই এতক্ষণ আলোচনা হচ্ছে। বি ভাইরাস নিয়ে আলাদা আমার পোস্ট আছে, লাইভ আছে, সেগুলি আপনি দেখে নেবেন। হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ মানে আপনার রক্তে বি ভাইরাসের যে হেপাটাইটিস বি ভাইরাস আছে, এটা যদি আপনি নিয়ন্ত্রণ না করেন আপনার লিভারকে ক্ষতিগ্রস্ত করবে। মোটামুটি এইটুকু জেনে রাখুন। আচ্ছা, মাওলানা সোহাগ, হ্যাঁ আচ্ছা, গৃহিণীকে নিয়ে টিবি টোটাল নেগেটিভ এসছে, ঠিক আছে, হ্যাঁ টিকা দিতে পারবেন। সোহাগ আপনার স্ত্রীকে আপনি টিকা দিতে পারবেন। আপনি লাইভে, ধন্যবাদ কাদের, আপনি লাইভে সরাসরি দেখতেছেন। ফারুক, রিপোর্ট পাঠাইছিলাম, উত্তরটা একটু বৃহস্পতিবার শুক্রবার যারা আমার সাথে থাকেন। আরেকটি কথা, আমার এই সাথে যারা যারা মেসেজ করেন বা ফোন করেন তাদের জন্য আবারও বলছি, বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিন বাদে রাত 8টা থেকে রাত 10টার মধ্যে আমার সাথে যোগাযোগ করবেন। অনেকে দেখা যায় এমন সময় যোগাযোগ করেন তাদের কাছে আমি ফোন ধরতে পারি না, বা ফোন ধরলেও ঠিকমতো উত্তর দিতে পারি না, তারা হয়তো মর্মাহত হন। কিন্তু সময়ের প্রতি খেয়াল রাখবেন, রাত 8টা থেকে রাত 10টা এবং বৃহস্পতিবার ও শুক্রবার বাদে এই 2 দিন আমি ব্যস্ত থাকি। শুক্রবারে ঢাকার বাইরে থাকি, বৃহস্পতিবারে রওনা করি, এজন্যে আমি পারি না। আপনারা আমাকে যারা মেসেজ করবেন, যারা ফোন করবেন, বৃহস্পতি শুক্রবার বাদে রাত 8টা থেকে 10টার মধ্যে, এটি আমি বহুবার বলেছি, আমি মেসেজ আকারেও লিখে দিয়েছি, তারপরেও অনেকে খেয়াল করেন না। আপনারা ভবিষ্যতে মাথায় রাখবেন। আপনার মেসেজ আমি দেখে আমি চেষ্টা করব, আজকে যদি উত্তর দিতে পারি উত্তর দিব। সামিনুর, আচ্ছা সামিনুর স্যার, একটা সরকারি হওয়া উচিত, চিকিৎসা অনেক ব্যয়বহুল, সরকারিভাবে আপনি পদক্ষেপ নিয়েছেন, আপনার আমি পাশে আছি। ধন্যবাদ সামিনুর। এই আপনাদের মতো মানুষ আমার পাশে আছে দেখেই আজকে আমি সাহস করেছি যে এত বড় একটি চিকিৎসা, বিশেষ করে এই 1 কোটি মানুষের মধ্যে 10 লাখ মানুষের প্রতিদিন ওষুধ খেতে হয়। তো 10 লাখ মানুষের চিকিৎসা যদি সরকার শুধু ওষুধটাও ফ্রি করে, তাহলে অনেক অনেক মানুষের উপকার হবে এবং অনেক জীবন অকালে ঝরে যাওয়া থেকে মুক্তি পাবে। আচ্ছা, গাজী MI মিঠু, ভালো আছি, আপনি কেমন আছেন? ফখরুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফখরুল। আচ্ছা, রুস্তম, হ্যাঁ চিনেছি। আচ্ছা, নিউটন, হেপাটাইটিস বি পজিটিভ থাকলে সেটা ইনঅ্যাক্টিভ থাকলে পড়াশোনার জন্য বিদেশ যাওয়া যাবে কিনা? হ্যাঁ, ইতিমধ্যে আমি এটি হয়তো বলেছি যে ভাইরাস যাদের শরীরে আছে পড়াশোনার জন্য বিদেশ যেতে কোনো সমস্যা নেই। পড়াশোনার যেতে ভাইরাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এগুলো কোনো সমস্যা নেই, কিন্তু আপনার চিকিৎসার সুবিধার্থে আপনাকে জেনে যেতে হবে যে ভাইরাসটা আপনার শরীরে কোন অবস্থায় আছে। যদি ওষুধের প্রয়োজন হয়, ওষুধ বেশি করে নিয়ে যেতে হবে। অবশ্য এখন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ওষুধ পাঠানো খুব বেশি সমস্যা না, আপনি দেশের বাইরে গেলে আপনাকে জানতে হবে। ইমতিয়াজ আহমেদ, লাইভ দেখছি, খুব ধন্যবাদ আপনাকে। আচ্ছা, জয়া সরকার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি হেপাটাইটিস বি এর চিকিৎসাধীন আছি, একটা সমস্যা, ওষুধ খাওয়ার পর থেকে খুব গরম। আপনি যোগাযোগ করবেন আমার সাথে, এই শরীর কোনো সমস্যা হলে, চিকিৎসা নেওয়া অবস্থায় কোনো সমস্যা হলে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন। মোটামুটি আজকে এই পর্যন্তই। আমি এই পোস্টে কিছুক্ষণের মধ্যে এই সারসংক্ষেপ যেটি লিখেছি সেটা দিয়ে দিচ্ছি। আবারও আবেদন থাকবে, হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত মানুষ আপনারা একটি প্ল্যাটফর্মে আসুন, এক জায়গায় আসুন, আপনাদের দাবি আপনারা নিজেরাই পূরণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আবার হয়তো পরবর্তীতে কোনো একদিন আপনাদের সামনে কোনো এক নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই। তানজিদ